তাদের 90-80% বা আমি ধরি 70% সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। নরওয়ে অনেক বেশি হালান্ড নির্ভর দল। গোল না পেলে পেনাল্টি মিসের পর তার যে গোলের ক্ষুধা, তার যে মুভমেন্ট, তার যে ম্যাচে থাকাটা আসলে এটা দুর্দান্ত। ইংল্যান্ডের এগেন্স্টে কি তার এই কাউন্টার অ্যাটাক ফুটবলটা কতটা কাজে লাগতে পারে? এবছরের 70টা গোল অলমোস্ট সে করেছে, 70 বা 71, 74 গোল করতে পারলে, 5 গোল করতে পারলে মেসির এক বছরের যে গোলের রেকর্ড সেটা সে ভেঙে দিবে। হ্যারি কেন এবং হালান্ডের ব্যাটেলটা কেমন জমবে? সবাই তো 6 ফুটের উপরে, নরওয়েরা ওদের সবাই 6 ফিটের উপরে। যদি ইংল্যান্ডের বেস্ট পারফর্মটা করে, আই থিঙ্ক আসলে নরওয়ের জন্য টাফ হবে ম্যাচটা জিতা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি অনফিল্ডের বিশেষ আয়োজন বিফোর দ্য হুইসেলের আজকের এপিসোডে। বরাবরের মতো আজকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুল ভাই, অনেকদিন পর স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশ্বকাপের আসলে একদম আমরা শেষ পর্যায়ে চলে আসছি এবং কোয়ার্টার ফাইনাল চলছে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটা কেমন উপভোগ করলেন? আসলে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচটা যেভাবে উত্তেজনামূলক হওয়ার কথা ছিল, যেভাবে মোরক্কো ফ্রান্সকে যেভাবে প্রেশারে রাখার কথা ছিল, তার বিপরীতটা হয়েছে। প্রেশার তো না, ফ্রান্স ম্যাচটাকে ইজি করে নিয়েছে ট্যাকটিক্যাল সাইড দিয়ে। কিছু জিনিস চেঞ্জ করে সেম টিম রেখে জাস্ট একটা বারকোলার জায়গায় আপনার ডোডারে দিয়ে ম্যাচটা পুরোটাই টেকনিক্যাল ইস্যু দিয়ে চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করাতে মরক্কো আসলে ওইরকম ভালো ফুটবল খেলতে পারে না। এগেন তারা 2-0 ম্যাচ আসছে। পুরো ওয়ার্ল্ড কাপ ভালো খেলে ওই জায়গাটুর যেটা নকআউটের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আসলে শক্তিশালী। ফ্রান্স আসলে দুর্দান্ত ফুটবল খেলছে। ওই জায়গাটুকুতে আসলে মরক্কো কিছুই করতে পারে না। শেষ পর্যন্ত ফ্রান্স এমবাপ্পের দুর্দান্ত গোলে, দেমবেলার দুর্দান্ত গোলে আই থিঙ্ক 2-0 ম্যাচটা জয়লাভ করেছে। আই থিঙ্ক ফ্রান্স ডিজার্ভ করে সেমিফাইনালে যাওয়ার। এবং ফ্রান্স কিন্তু ভালো ফর্মে রয়েছে, গত 2 বিশ্বকাপের ফাইনালিস্ট, একবার ওয়ার্ল্ড কাপও জিতেছে। কি মনে হচ্ছে এবার ফ্রান্স কেমন করতে পারছে? এবারও তাদের 90-80% বা আমি ধরি 70% সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। এবং এমবাপ্পেকে নিয়ে কি বলবেন, তার গোলটা নিয়ে? দুর্দান্ত, শুধু নট অনলি গোল, এই টুর্নামেন্টে এমবাপ্পে আসলে দুর্দান্ত ফুটবল খেলছে। আসলে এই ধরনের আপনার স্কোরিং আসলে খুব কম দেখা যায়। মানে এই ক্রেজিনেস একটা টিমকে আপনার গোল না পেলে পেনাল্টি মিসের পর তার যে গোলের ক্ষুধা, তার যে মুভমেন্ট, তার যে ম্যাচে থাকাটা আসলে এটা দুর্দান্ত। তাছাড়া আজকের ম্যাচ নিয়ে যদি একটু কথা বলতে চাই, আজকে কিছুক্ষণ বাদে আসলে ম্যাচ শুরু হবে নরওয়ে বনাম ইংল্যান্ডের, বাংলাদেশ সময় রাত 3টায়। তো এই ম্যাচে আসলে কি মনে হচ্ছে, নরওয়ে দীর্ঘদিন পরে আসলে বিশ্বকাপে এসেছে এবং কোয়ার্টার ফাইনাল এবং ব্রাজিলকে হারিয়ে এসেছে। নরওয়ে ম্যাচটা কেমন ছিল এবং ব্রাজিলকে খানিকটা চমকে দিয়েছে কিনা? না, আসলে নরওয়ে, ব্রাজিলের ফার্স্ট হাফ প্লে ভেরি ওয়েল। ব্রাজিল আসলে নরওয়েকে সুযোগ দিয়েছে ম্যাচে আসার জন্য। যদি ফার্স্ট হাফে গোলগুলি করে ফেলতো আর নরওয়ে আই থিঙ্ক ম্যাচে আসতে পারতো না। ব্রাজিল ওদেরকে স্পেস দিয়েছে, সুযোগ দিয়েছে নরওয়েকে, তাই নরওয়ে আসলে কামব্যাক করেছে। হালান্ডের দুর্দান্ত 2 গোলে তারা ম্যাচটা জয় করেছে। যদি নর্মালি আপনি চিন্তা করেন, ফার্স্ট হাফে তারা খুব বাজে ফুটবল খেলছে। আসলে ব্রাজিল পেনাল্টি মিস, আসলে আপনার নরওয়ের গোলকিপারের দুর্দান্ত সেভ, সব কিছু মিলে আসলে ওই জায়গাটুকুতে ওরা পিছিয়ে পড়েছে। কারণ আপনি যদি এই ধরনের ম্যাচে ফার্স্টে গোল না করেন, পরে যদি আপনি কামব্যাক করার সুযোগ দেন, তাহলে তাদের জন্য ডিফিকাল্ট। অনেকে আসলে বলে থাকেন যে নরওয়ে অনেক বেশি হালান্ড নির্ভর দল। কি মনে হচ্ছে যে হালান্ড ছাড়াও কি নরওয়ে একটু ব্যালেন্স কিনা? বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ওই ধরনের ব্যালেন্স না, হালান্ড ছাড়া আসলে ব্যালেন্স হওয়ার সুযোগ নেই। হালান্ড ওদের অডিগার ক্যাপ্টেন, আর হালান্ডের পারফরমেন্সে আজকে ওরা এই জায়গায় আছে। হালান্ড স্কোর করতেছে, 7 গোল করেছে, আপনার দ্বিতীয় হাইস্ট স্কোরার ওয়ার্ল্ড কাপের। এটা একটা তাদের স্ট্রেংথ। হ্যাঁ, আমরা এর আগে বেশ কয়েকটা শো করেছি এবং অবশ্যই ব্রাজিলকে বিশ্বকাপের অন্যতম দাবিদারই মনে হচ্ছিল। আপনার কাছে কি একটু আনএক্সপেক্টেড মনে হয়েছে কিনা ব্রাজিলের পারফরমেন্স? না, আসলে ওইভাবে মনে হয় না, কারণ ব্রাজিল স্টার্ট করেছে ওয়ার্ল্ড কাপ আসার আগে যে একটা খারাপ একটা সময় পার করতেছিল। আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর যে জায়গাটুকুতে আপনি যদি চিন্তা করে দেখেন, আস্তে আস্তে করে কামব্যাক করা, খুব অল্প ম্যাচে কামব্যাক করার জায়গা এবং ইমপ্রুভমেন্ট দেখতেছিলাম। বাট নরওয়ের সঙ্গে এই ধরনের ম্যাচ হবে সেটা আসলে কল্পনা করতে পারি না। এই ধরনের ম্যাচ আসলে ব্রাজিল হারার ম্যাচ না, বাট ব্রাজিল নিজেরাই গিফট করছে এই ম্যাচ দেখে মনে হলো। আচ্ছা, নেইমারকে নিয়ে অনেক আসলে একটা বিতর্ক আছে যে নেইমারকে আগে ইন করা প্রয়োজন ছিল কিনা ম্যাচে। কি মনে হচ্ছে নেইমারকে নিয়ে? আসলে নেইমারকে আগে ইন করার প্রয়োজন ছিল মনে হয়, আসলে কোচ ভালো জানবে, কারণ তার টেকনিক্যালি কিছু জিনিস সে কাজ করেছে। আসলে ওই জায়গাটুকুতে আমার মনে হয় যে নেইমারকে আরেকটু আগে দিলে ভালো হতো, বাট ওনার মনে হচ্ছে ওই সময়টা দেওয়া
টিমের জন্য হঠাৎ সাডেনলি 2 গোল রিসিভ করবে বা সেকেন্ড গোল রিসিভ করবে সেটা তো আসলে বুঝতে পারে না। যদি 1-0-তে থাকে, নেইমার নামার পর কিন্তু কিছু জিনিস মুভমেন্ট ভালো হয়েছে, দেশে মানুষ বলতেছে নেইমারকে আগে দিলে পারতো। তাছাড়া যদি আমরা ইংল্যান্ড নিয়ে একটু কথা বলি, যদি ব্রাজিল জিতে যেত তাহলে হয়তো ব্রাজিল ইংল্যান্ডের একটা কোয়ার্টার ফাইনাল আমরা মুখোমুখি দেখতে পেতাম। তো ইংল্যান্ড বর্তমানে দেখা যায় যে অনেক বছর ধরে আসলে বিশ্বকাপের চ্যাম্পিয়ন, কিন্তু প্রতিবার আসলে ফেভারিট হিসেবে নামে। লাইক 2018 সালে তারা সেমিফাইনাল খেলেছিল, গত বছর তারা কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের অ্যাগেন্স্টে বাদ পড়েছিল। কি মনে হচ্ছে বর্তমান যে দলটা, থমাস টুখেল এবার কি বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে, কি মনে হচ্ছে কেমন করতে পারে? সাহসী সিদ্ধান্ত না, যখন একটা টিমে এত অনেক ধরনের পারফর্মার থাকে, মানে মানে অনেক প্লেয়ার পারফর্মার, তাদের টিমে যারা আছে সবাই ইংলিশ লিগের পারফর্মার প্লেয়ার। এখন এখানে তো আসলে তার শেষ আপনার তার টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হলো হ্যারি কেন, বার্লিংহাম, তারপর রাশফোর্ড, সাকা, মানে আপনার এই ধরনের প্লেয়ার যে টিমে আছে, আপনি অ্যাটাকিং সাইড এত স্ট্রং আর সবাই পারফর্মার, আপনার নিচু কেউ না কেউ কিছু না কারোর কারণে বাদ পড়ছে। এটা আসলে কোচের টেকনিক্যাল সাইড বা ট্যাকটিক্সে তাকে লাগবে না, তাই বাদ দিয়েছে। বাট আমি মনে করি ইংল্যান্ড দুর্দান্ত টিম। ইংল্যান্ড লাস্ট ম্যাচটা আসলে রাউন্ড অফ সিক্সটিন মেক্সিকোর সঙ্গে খেলেছে এবং দুর্দান্ত ফুটবল খেলেছে, 10 জন নিয়ে ম্যাচ জিতা। 30 মিনিট মানে 71-এ মনে হয় রেড কার্ড খেয়েছে, 69 বা 71-এ 30টা মিনিট তারা 10 জন নিয়ে ফাইট করে 3-2-তে ম্যাচ জিতে। এটা আসলে তাও মেক্সিকোর এগেনস্টে, মেক্সিকো প্লে ভেরি ওয়েল। আমি মনে করি যে ইংল্যান্ড তার যে হ্যারি কেনের দুর্দান্ত 2 গোল, সব কিছু মিলে প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% দিচ্ছে এবং পারফর্ম করছে, দেশ হয়ে তাদেরই জয়। তার আগের ম্যাচেও কিন্তু তারা সেনেগালের এগেনস্টে 2-1 ব্যবধান জিতেছিল। তো ইংল্যান্ডে যে বর্তমান টিমটা দেখা যায় যে অনেক বেশি অ্যাটাকিং, অনেক বেশি স্ট্রং। আপনি বললেন, কি মনে হচ্ছে যে নরওয়ের ডিফেন্স কতটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে? দেখেন লাস্ট ম্যাচ তারা সেনেগাল না কঙ্গোর সঙ্গে ম্যাচ জিতেছে, 1-0-তে পিছিয়ে থেকে 2-1-এ ম্যাচ জিতেছে। আমি মনে করি যে আসলে আপনি যদি নরওয়ের ক্ষেত্রে চিন্তা করেন, নরওয়েকে তারা ভালোভাবে জানে ইংলিশ প্লেয়াররা, যে হালানকে কীভাবে রাখতে হবে আর ওডিগার্ডে কীভাবে ব্লক করতে হবে, কারণ ওডিগার্ডে আর্সেনালে খেলে, হালান ম্যান সিটিতে খেলে। সব কিছু মিলে যদি তাদের ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক প্লেয়ার আছে, তাই দুজনকে জানে কোন জায়গায় কাকে আটকালে টেকটিক্যালি স্টপ থাকবে। আসলে ওই কোনো প্রেশার না, প্রেশার হচ্ছিল আপনাকে গোল করতে হবে, গোল রিসিভ করা যাবে না। যদি আপনি গোল রিসিভ করেন, আপনি ওই ম্যাচ নরওয়েকে দিয়ে আসবেন। আর যদি ইংল্যান্ডের বেস্ট পারফর্মটা করে, আই থিঙ্ক আসলে নরওয়ের জন্য টাফ হবে ম্যাচটা জিতা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ারে পাওয়ার চুমুকে অ্যাকশন। তাছাড়া এবছর আমরা বিশ্বকাপে দেখেছি যে নরওয়ে অনেক বেশি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলটা খেলে থাকে। সেটা আমরা প্রতি ম্যাচে দেখছি, আইভরি কোস্টের এগেনস্টে কিংবা ব্রাজিলের এগেনস্টে। কি মনে হচ্ছে যে ইংল্যান্ডের এগেনস্টে কি তাদের এই কাউন্টার অ্যাটাক ফুটবলটা কতটা কাজে লাগতে পারে? লাগবে, কারণ তাদের উপরে 3টা ফার্স্ট প্লেয়ার আছে, তাদের 3-4জন প্লেয়ারের কমিউনিকেশন খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আর হালান্ডের স্পিড আছে, পাওয়ার আছে, ওডিগার্ডের সুন্দর সুন্দর বল থ্রো দেওয়ার ভালো ভালো নাসার স্পিড আছে। আমি মনে করি এটা আসলে ইংল্যান্ডের ডিফেন্ডারকে ভোগানোর একটা জায়গা থাকবে। বাট ইংল্যান্ড যদি তার কাউন্টার অ্যাটাক সিকিউর করে, স্টপ করে, তাহলে আর প্রেশারটা পড়ে না। বাট টিম ইজ গুড, অ্যাটাকিং লাইন আপনি যদি 4জন প্লেয়ার দেখেন, তাদের ওডিগার্ড শো ইজ মানে ভেরি গুড অ্যাটাকিং লাইন নরওয়ের। তাছাড়া নরওয়ের হাইট একটু বেশি ইংল্যান্ডের চেয়ে, এটা কতটা অ্যাডভান্টেজ দিতে পারে? সবাই তো 6 ফুটের উপরে, নরওয়ের ওদের সবাই 6 ফুটের উপরে, 6 ফুট 4-5 মনে হালান্ড শুধু না। আমি বললাম এখানে হলো ইংলিশ লিগের কিছু ছোঁয়া পাবেন, 50-50 ম্যাচ, ফাইটিং ম্যাচ, বডি কন্ট্রাক্ট ম্যাচ, এটা ইংলিশ লিগের মতো খেলা হবে, কারণ 2 টিমের প্লেয়ার সবাই ইংলিশ লিগেই খেলে বেশি। তাছাড়া 2 কোচের মধ্যে ব্যাটেলটা কেমন জমতে পারে? ভালো হবে, অনেক ভালো হবে। বাট আমি ইংল্যান্ডের কোচকে এগিয়ে রাখি এই জায়গাতে। তাছাড়া এখানে কিন্তু হ্যারি কেইন, যিনি বর্তমানে 6টা গোল করেছেন বিশ্বকাপে, 2018 সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন, দারুণ ফর্মে রয়েছেন। এবং অনেকে বলে থাকেন যে হ্যারি কেইন ইংল্যান্ডের বর্তমান জেনারেশনে বা লাস্ট 2 দশকের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট বা সে বেস্ট প্লেয়ার। সবচেয়ে বেশি গোল করা ইংল্যান্ডের
ইন্টারন্যাশনাল ম্যাচে হ্যারি কেনে, এবং এবছরের 70টা গোল অলমোস্ট সে করেছে, 70 বা 71, 74 গোল করতে পারলে, 5 গোল করতে পারলে মেসির এক বছরের যে গোলের রেকর্ড সেটা সে ভেঙে দিবে। তাছাড়া এই যে এই বলতেছিলাম হেরিকেনের কথা, হেরিকেন এবং হালান্ডের ব্যাটেলটা কেমন জমবে? একজনের 6টা গোল, একজনের 7টা গোল, একজনকে ছাড়িয়ে যাওয়ার একটা মাস্ট বি ব্যাটেলটা ভালো হবে, কারণ হ্যারি কেন অনেক দায়িত্ব নিয়ে ফুটবল খেলতেছে। হালান্ড কিন্তু ক্যাপ্টেন না, ক্যাপ্টেন অডিগার্ড, বাট হ্যারি কেন ক্যাপ্টেন্সি, লিডারশিপ, গোল করা এবং নিজের লিডারে আসলে ম্যাচটা খেলে যাচ্ছে। আমি মনে করি যে এই দিক দিয়ে হ্যারি কেনকে আমি এগিয়ে রাখবো, কারণ নিজে বল বানা দিচ্ছে, কিছু সময় প্লে মেকার হচ্ছে, কিছু সময় সে ডিফেন্ডে হেল্প করছে, কিছু সময় আবার অ্যাটাকিংয়ে যে গোল করতেছে। এই যে লিডারশিপ, এটা টিমকে অনেক সহযোগিতা করে। হালান্ডটা এক্সট্রাঅর্ডিনারি নাম্বার 9, দুজনই নাম্বার 9, ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9। এখন দেখতে হবে যে কে কত বেশি স্পেস ক্রিয়েট করে ম্যাচটা তাদের করে নিতে পারে। এই ম্যাচটা কি আসলে এক্সট্রা টাইমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? না, 50-50 ম্যাচ, যে কোনো কিছু হতে পারে, এটা আপনার যাইতে পারে, নাও যেতে পারে। সামহ যদি এক্সট্রা টাইমে গেল, কিংবা যদি টাইব্রেকার পর্যন্ত ম্যাচটা করে, কারণ আমরা বেশ কিছু ম্যাচ দেখেছি টাইব্রেকারে গড়িয়েছে, টাইব্রেকারে গেলে ইংল্যান্ডের সুযোগ হবে, ইংল্যান্ডের সুযোগ এবং থাকবে। ওভারঅল ম্যাচে আসলে কাকে এগিয়ে রাখতে পারে? ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। তো এই ম্যাচে যারা বিজয়ী তারা কিন্তু আসলে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড ম্যাচের যে বিজয়ী তাদের এগেনস্টে মুখোমুখি হবে। কি মনে হচ্ছে সেমিফাইনালে কারা মুখোমুখি হতে পারে আসলে? এদিকে তো আর্জেন্টিনা ফেভারিট, এদিকে ইংল্যান্ড ফেভারিট। এখন ম্যাচের উপর দেখা যায় ম্যাচে কি রেজাল্টটা আসে। তাহলে আপনি এই ম্যাচে আসলে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন। তার এই ম্যাচে শেষ হওয়ার পরপরই আসলে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচটা শুরু হবে। তো আপাতত ওটা নিয়ে পরেই কথা বলবো অন্য কোনো এপিসোডে। আপাতত এখানে বিদায় নিচ্ছি। দর্শক, এতক্ষণ আসলে ডিসকাশন করছিলাম ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচ দিয়ে। নরওয়ে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ব্যাক করেছে এবং ব্রাজিলকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে, এবং ইংল্যান্ড বরাবরের মতো বিশ্বকাপে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম, এবং তারা অবশ্যই চাইবে সেমিফাইনালে নিজেদেরকে উন্নীত করতে। দেখা যাক শেষ পর্যন্ত ব্যাটেলে কে জেতে। এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং অধিনায়ক মামুনুল ইসলাম।